আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি জেলার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। মধ্যপ্রাচ্যের সঙ্গে সঙ্গতি রেখে প্রতি বছরের মতো এবারও দেশের বিভিন্ন স্থানে একদিন আগেই উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকাল থেকে উৎসবের আমেজে মেতে উঠেছেন এইসব এলাকার লাখো মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। চাঁদপুরের হাজীগঞ্জের ঐতিহ্যবাহী সাদরা দরবার শরীফকে কেন্দ্র করে জেলার অর্ধ শতাধিক গ্রামে চলছে ঈদের আনন্দ। সকাল ৮টায় সাদরা মাদ্রাসা মাঠে এবং ৮:৩০টায় দরবার শরীফ মাঠে পৃথক দুটি জামাত অনুষ্ঠিত হয়। পটুয়াখালীর বদরপুর দরবার শরীফ সহ ৮টি উপজেলার ২৮টি গ্রামের প্রায় ১০,০০০ মানুষ আজ ঈদ উদযাপন করছেন। এছাড়া জেলার রাঙাবালী ও কুয়াকাটা উপজেলার গ্রামেও কাদেরিয়া চিস্তিয়া তরিকার অনুসারীরাও ৬টি স্থানে ঈদের জামাত আদায় করেন। এদিকে চট্টগ্রামের চন্দানাইশের জাহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফ ও সাতকানিয়ার মির্জাখিল দরবার শরীফের অনুসারীরা দক্ষিণ চট্টগ্রামের প্রায় ৬০টি গ্রামে ঈদ উদযাপন করছেন। সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ৫০টি গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। সকালে নড়িয়া সুরেশ্বর দরবার শরীফে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। উত্তরের জেলা দিনাজপুরের অর্ধ শতাধিক স্থানে এবং চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলার কয়েকশো পরিবারের আজ ঈদ। বৃষ্টির কারণে কোথাও কোথাও ঈদগাহের বদলে মসজিদে কমিউনিটি সেন্টারে নামাজ আদায় করতে হচ্ছে। মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকায় অনুষ্ঠিত জামাতে অংশ নেন শতাধিক নারী পুরুষ। বরিশাল ও জামালপুরের ইসলামপুর, সরিষাবাড়ি ও মাদারগঞ্জ উপজেলার ২০টি গ্রামের ১,০০০-এরও বেশি মানুষ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা পালন করছেন। ঢাকার ধামরাইয়ের শরীফবাগ, ঝিনাইদহের হরিণাকুণ্ডুর কয়েকটি গ্রাম এবং রাজশাহীর পুটিয়ার কৃষ্ণপুরও উদযাপিত হচ্ছে আগাম ঈদ। অন্যদিকে নারায়ণগঞ্জের ফতুল্লা ও সোনারগাঁয়ের ২৩টি গ্রামে জাহাগিরিয়া তরিকার অনুসারীরা উৎসব মুখর পরিবেশে ঈদের নামাজ আদায় করছেন। নামাজ শেষে সর্বত্রই চলছে আল্লাহর নামে পশু কোরবানির আনুষ্ঠানিকতা। লিওন আজাদ, আরটিভি। প্রতিবারের মতো এবারও উপমহাদেশের বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। মাঠের সুনাম ও জনশ্রুতির কারণে দেশের নানা প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা আসেন এই ঈদগাহে। এদিকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঈদগাহ দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সুষ্ঠুভাবে নামাজ আদায়ে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। রাত পোহালেই ধর্মপ্রাণ মুসল্লিদের সমাগমে কানায় কানায় ভরে উঠবে কিশোরগঞ্জের ঐতিহাসিক এই শোলাকিয়া ঈদগাহ মাঠ। ১৮২৮ সনে কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে প্রায় ৭ একর জমির উপর এই ঈদগাহ প্রতিষ্ঠা করেন ইশাখার ষষ্ঠ বংশধর দেওয়ান হজরত খান বাহাদুর। জনশ্রুতি রয়েছে প্রতিষ্ঠার প্রথম জামাতে প্রায় ১.৫ লাখ মুসল্লি অংশগ্রহণ করায় এই মাঠের নামকরণ করা হয় শোয়ালাখি মাঠ। সময়ের বিবর্তনে লোকমুখে এই নাম পরিণত হয় শোলাকিয়া মাঠে। যত বড় জামাতে মানুষ ঈদের নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে তত বেশি নেকি দান করবে। এই ঐতিহাসিক মাঠটি যেন অতি দ্রুত উন্নয়নের আওতায় নিয়ে আসা হয়। বৃহস্পতিবার ঐতিহাসিক এই মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৯৯তম ঈদের জামাত। আগাছা পরিষ্কার ও ছোট ছোট গর্তে বালু ফেলে প্রস্তুত করা হচ্ছে মাঠ। সড়ক পথে যাতায়াতের পাশাপাশি মুসল্লিদের আসা যাওয়ার জন্য রাখা হচ্ছে ভৈরব ও ময়মনসিংহ থেকে 2টি স্পেশাল ট্রেন। নেওয়া হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা। শোলাকিয়া মাঠে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। 50টি অস্থায়ী অজুখানা, 20টি স্থায়ী টয়লেট, 20টি ইউরিনাল ব্যবস্থা থাকবে। এছাড়াও আগত মুসল্লিদের জন্য 2টি খাবার পানির অস্থায়ী ভ্যান থাকবে, যার আয়তন প্রায় 2000 লিটার। এদিকে আয়তনে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঈদগাহ দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ ময়দানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 22 একর জায়গা জুড়ে বিশাল এই ঈদগাহ ময়দানের 50টি নান্দনিক গম্বুজ সমৃদ্ধ মিনার মোহিত করে লাখো মুসল্লিকে। মিনারে দিন ও রাতের সৌন্দর্য দেখতে প্রতিদিন ভিড় করেন হাজারো দর্শনার্থী। ঈদগাহ প্রস্তুত করতে দিনরাত কাজ করছেন কর্মীরা। পুলিশ বিভাগ, জেলা প্রশাসন তারা নির্লজ্জভাবে মুসল্লিগণের এখানে যেন শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে নামাজ পড়তে পারে
এই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। অজুখানার ব্যবস্থাপনা, টয়লেটের ব্যবস্থাপনা, এই জিনিসগুলো তারা করে রাখার চেষ্টা করছে আমাদের জন্য। ময়লা আবর্জনা যত আছে এগুলো পরিষ্কার করলাম। গোরে শহীদ ঈদগাহ মাঠে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। সাকিব আল হাসান, RTV। ঈদ উদযাপনের শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছে মানুষ, তাই বাস, ট্রেন ও লঞ্চে রয়েছে উপচে পড়া ভিড়। সকাল থেকে কমলাপুর থেকে বিভিন্ন রুটে ছেড়ে যাচ্ছে ট্রেন, তবে প্রতিদিনের মতো আজও রয়েছে শিডিউল বিপর্যয়। সেই সাথে বিনা টিকিটে যাত্রী ভ্রমণে ভোগান্তির চরমে বলে অভিযোগ করেন টিকিটধারীরা। এদিকে বাস টার্মিনালগুলোতেও বাড়তি ভাড়ার অভিযোগ সহ নানা বিড়ম্বনার কথা জানান যাত্রীরা। তবে মন্ত্রী জানান, যেখানে অনিয়ম সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। দৌড়াদৌড়ি ও ধস্তাধস্তি এই যেন এক রীতিমতো যুদ্ধ। রাজধানীর কমলাপুর রেল স্টেশনের বর্তমান চিত্র এটি। কেউ ট্রেনে উঠছে ধস্তাধস্তি করে, কেউ বা জানালা দিয়ে, আবার অন্যরা ছুটছেন ছাদে করে। ট্রেন বিলম্বে ছাড়া, বিনা টিকিটের যাত্রীদের সিট দখল ও নানা বিড়ম্বনার কথা জানিয়ে যাত্রীরা অভিযোগ করেন ব্যবস্থাপনায় চরম ঘাটতি রয়েছে রেল মন্ত্রণালয়ের। 90% টিকিট ছাড়া আছে এখানে। ট্রেন তো এমনিতেই লেট, আবার জ্যামের জন্য জানালা দিয়ে অনেকগুলো মানুষরা উঠাইলাম, ব্যাগ ট্যাগ সব, তারপরে আনন্দ লাগতেছে। বিষয়টি অস্বীকার করে রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন জানান, স্টেশনে টিকিটধারী যাত্রীরা দেরিতে আসায় সিট পাচ্ছে না ও ট্রেনে উঠতে পারছে না। এই মানুষগুলো যখন জানা গেছে যে এয়ারপোর্টে ওঠা যাবে না, এরা জয়দেবপুর থেকে এখন ওঠা চলেছে। এখন এগুলা নামাতে গেলে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে, একটা অযথা ট্রেন বিলম্ব হবে। তো তার চেয়ে আমাদের দ্রুত ট্রেনটাকে ডিসপ্যাচ করে দেওয়াই আমরা মনে করি যে ওয়াইজ। এদিকে ট্রেনের মতো রাজধানীর বাস টার্মিনালগুলোতেও ফুটে উঠেছে নানা অনিয়মের চিত্র। নরমালি আমি 200-250 সর্বোচ্চ 300 টাকার মধ্যে এদের সাথে নেগোসিয়েশন করে চলে যেতাম। এখন হচ্ছে যে 700 টাকা করে ভাড়া যাচ্ছে, তাও একটা কাউন্টারে শুধুমাত্র টিকিট দিচ্ছে। মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জানান, যেখানে অনিয়ম পাচ্ছে সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সবাই তো একবার পরিশুদ্ধ না, সবাই চায় ঈদকে পুঁজি করে, এখন যাত্রীর চাপ আছে, সেখানে কিছু বেশি নেওয়া যায় কিনা এই প্রবণতা তো এজেনেশন আমাদের আছে, কিন্তু যেখানে আমরা অভিযোগ পাচ্ছি সেখানে ব্যবস্থা নিচ্ছি। ঈদের পর প্রতিটি আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালু করা হবেও জানিয়ে মন্ত্রী আরও জানান, এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হচ্ছে। ঈদের পরে আন্তনগর যতগুলি ট্রেন আছে সেখানে একটি কোচ আমাদের নারী যাত্রীদের জন্য নির্ধারণ করার চেষ্টা আমাদের থাকবে এবং আমরা এটা পর্যায়ক্রমে প্রতিষ্ঠিত করব। বিপুল দেবরাই, RTV, ঢাকা। ঈদযাত্রার শেষ দিনেও বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে এখনও প্রায় 50 কিলোমিটারের বেশি যানজট রয়েছে। যাত্রীদের অভিযোগ, যানজট থাকলেও মহাসড়কের তৎপরতা দেখা যায়নি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এদিকে চন্দ্রা গাজীপুর ও চন্দ্রা নবীনগর সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। অন্যদিকে বৈরী আবহাওয়ার ভেতরেও ফেরি ও লঞ্চে বাড়ি ফিরছেন দক্ষিণাঞ্চলের হাজারো নারী, পুরুষ ও শিশুরা। এছাড়া কুরবানির পশুবাহী গাড়ি ও যাত্রী পারাপারে দৌলদিয়া পাটুরিয়া নৌপথে ছোট বড় 17টি ফেরি ও 20টি লঞ্চ চালু রেখেছে BIWTC। এদিকে শেষ 48 ঘন্টায় পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে 9,83,39,800 টাকা। ঈদযাত্রা নিশ্চিত করতে 31 মে পর্যন্ত মহাসড়কে নেমেছে জামালপুরের বিজিবি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্বেচ্ছাসেবকরা। এখান থেকে 200 টাকা করে যায় এমনিতে, আর এখন ভাড়া হচ্ছে 600, 700, 800 দিয়ে দেবা পারতেছে ওইভাবে নিতেছে। আজকে এরা ভাড়া চাইতেছে 1000 করে, তাও ধনবাড়ি নামাই দেবো। আমরা জামালপুর যাইতে আমার করে ভাড়া লাগে সর্বোচ্চ 300 টাকা, এখন চাইতেছে 1000 টাকা। গেছে বাড়িদের সাথে অনেক ভালো যানজট। পল্লী বিদ্যুৎ থেকে এখানে আসতে প্রায় 1-2 ঘন্টা সময় লাগলো আমার আসতে। দর্শক, ঈদে ঘরে ফেরা মানুষের খবর জানাতে নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক ও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী কামাল হোসেন। আমরা প্রথমে চলে যাব ওমর ফারুকের কাছে। ফারুক, মহাসড়কে যানজট কিংবা যানজটের যে গাড়ির ধীরগতি কেমন দেখছেন এবং যাত্রীদের উপস্থিতি কেমন দেখছেন, জানাবেন সে বিষয়ে। আফসানা, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে শুরুতেই জানিয়ে রাখি, গত রাতভর কিন্তু নবীনগর চন্দ্রা মহাসড়কে যানজট ছিল এবং যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। তবে সকালের পর থেকে কিন্তু এই যাত্রীর চাপ এবং যানবাহনের যে চাপ, যানজট সেটি কিন্তু নিরসনকল্পে কিন্তু পুলিশের ব্যাপক তৎপরতার কারণে কিন্তু দুপুরের মধ্যেই সে যানজট নিরসন হয়ে গেছেন এবং যান চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে। যাত্রীর উপস্থিতিও তেমন নেই বললেই চলে। তো ঈদের আনন্দ ভাগাভাগি করতে কিন্তু শিল্পাঞ্চলের লাখ লাখ মানুষ কিন্তু তারা
নারীর টানে কিন্তু ছুটে গেছেন তাদের আপন ঠিকানার উদ্দেশ্যে। তো নবীনগর চন্দ্রা মহাসড়ক যদি বলি এই মুহূর্তে কিন্তু ফাঁকা রয়েছে এবং গাড়িগুলো একদম ফাঁকা চলে যাচ্ছে, যাত্রী নেই বললেই চলে। তো কিছু কিছু যাত্রী আছে আশপাশের এলাকার, তারা আশপাশের এলাকায় যাতায়াত করছেন। তো শিল্পাঞ্চল আশুলিয়ায় কিন্তু এবার কোনো রকমের ভোগান্তি ছাড়াই কিন্তু শিল্পাঞ্চল আশুলিয়ার যাত্রী সাধারণ কিন্তু তাদের আপন ঠিকানার উদ্দেশ্যে যেতে পেরেছেন। এজন্য কিন্তু তারা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর অক্লান্ত পরিশ্রমের কারণেই কিন্তু এটি সম্ভব হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো আমার কাছে নবীনগর চন্দ্রা মহাসড়ক ছিল এই সর্বশেষ। তো আমরা এখন চলে যাব ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। আমাদের আরেক সহকর্মী রয়েছে টাঙ্গাইলে কামাল হোসেন, আপনি আমাদেরকে জানাবেন আসলে ওখানকার পরিস্থিতি কি, যাত্রী হয়রানি আছে কিনা এবং যানজট কি রকম আছে, তো বিস্তারিত জানাবেন কামাল। জি ফারুক, ধন্যবাদ আপনাকে। তো রাত ভালোই, এখন পর্যন্ত ঢাকা থেকে উত্তরের যাত্রীদের জন্য তেমন খবর নেই। তবে এর আগে সংবাদে যেমনটি বলছিলাম ধীর গতি, আসলে এই জায়গাটিতে আমি দুপুরের সংবাদে যেমনটি জানিয়েছিলাম যে প্রায় দাঁড়িয়ে ধীর গতিতে যানবাহনগুলো চলাচল করছে। ফারুক এবং কামাল, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। যাত্রী পারাপারে দেশে তৃতীয় স্থানে ভোলার ইলিশা ঘাট, কিন্তু গুরুত্বপূর্ণ এই ঘাটের পন্টনের জেটি বিধ্বস্ত হয়ে পড়ে আছে দীর্ঘ 2 মাস ধরে। নৌপরিবহন প্রতিমন্ত্রীর নির্দেশের পরও ঈদকে সামনে রেখে জেটিটি প্রতিস্থাপন বা সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি বিআইডব্লিউটিএ। ভোলা প্রতিনিধি অমিতাভ অপু তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। দ্বীপ জেলা ভোলার ইলিশা লঞ্চ ঘাট দিয়েই প্রতিদিন হাজার হাজার মানুষ ঢাকায় যাতায়াত করে। এই ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে প্রতিদিন ছেড়ে আসে 36টি লঞ্চ এবং ইলিশা লক্ষ্মীপুর রুটে 2টি লঞ্চ। এছাড়াও চলাচল করে 5টি সি ট্রাক। এবারের ঈদে এই ঘাট দিয়ে অন্তত 5 লাখ মানুষ বাড়ি ফিরবেন। ফলে ঘাটে যাত্রীদের উপচে পড়া চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন ঘাট কর্তৃপক্ষ। গত ঈদুল ফিতরের পরপরই ভেঙে যায় জেটির সামনের অংশ। অভিযোগ রয়েছে ত্রুটিপূর্ণ নির্মাণ কাজের কারণে চালুর মাত্র 6 মাসের মাথায় এটি ভেঙে যায়। ঘাট পরিদর্শনকালে নৌ পরিবহন প্রতিমন্ত্রী আধুনিক পন্টুন ও জেটি স্থাপনের নির্দেশ দিলেও মেলেনি প্রতিকার। বিধ্বস্ত জেটি প্রতিস্থাপন না হওয়ায় ঈদে বাড়ি ফেরা যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। এটা তো ঠিক করা অবশ্যই দরকার, কারণ আমরা তো সাবধানভাবে চলাফেরা করতে পারতেছি না। আমাদের ভয় হচ্ছে যে আমাদের যদি নিজেদের কোনো ক্ষতি হয়ে যায় তখন আমরা কি করব। ঘাটে এই সিঁড়িটা দিয়ে গ্রিলেনে যাত্রী উঠার নামে দেখে বসকে গ্রিলেনে যাত্রী নামতে বহুত কষ্ট হয়েছে এবং একজন উঠানোর সময় একজন পড়ে গেছে। অনেকে পা পিছলে পড়ে যায়, অনেকের হাত গায়ে আপনার ভেঙে যায়। জেটি প্রতিস্থাপনের কোনো কার্যকর পদক্ষেপ নেননি সংশ্লিষ্ট দপ্তর। তবে নদী বন্দর কর্মকর্তা দায় চাপাচ্ছেন প্রকৌশল বিভাগের উপর। যত দ্রুত সম্ভব ঈদের আগে এই কাজটা করা দেওয়ার জন্য নিশ্চয়তা প্রদান করছে। আমি আশা করি এটা কাজ অতি দ্রুত সম্ভব শেষ হবে। কথা কিংবা আশ্বাসের ফুলঝুরি নয়, বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই জরুরি ভিত্তিতে জেটি সহ পন্টুন সংস্কার কাজ শেষ করার দাবি যাত্রীদের। লিওন আজাদ, RTV। রাত পেরোলেই ঈদ, শেষ মুহূর্তে দেশের বিভিন্ন জেলার পশুর হাটগুলোতে দরদাম চলছে পছন্দের পশুর। বেশিরভাগ পশুগুলোকে দেশীয়ভাবে লালন পালন করায় খামারিরা হাঁকাচ্ছেন বাড়তি দাম। অন্যদিকে বাড়তি দাম দেখে ছোট ও মাঝারি আকারের গরুর দিকেই ঝুঁকছেন চট্টগ্রাম, ঝালকাঠি, নেত্রকোনা সহ বিভিন্ন জায়গার ক্রেতারা। সীমান্ত দিয়ে গরু না আসায় দিনাজপুরের হিলির খামারিরা কিছুটা লাভের মুখ দেখছেন। এদিকে বৈরী আবহাওয়ার মধ্যেই মানিকগঞ্জ ও নোয়াখালীর সেনবাগে কোরবানির পশুর হাটগুলোতে ক্রেতাদের সমাগম ঘটেছে। ছাগলের যে বেচাকিনিটা এটা খুবই কম এবং আমরা যে রেটটা নিচ্ছি এটা পুরসভার কর্তৃক নির্ধারিত। আমার মনে হয় না তেমন বেশি, তবে বেচাকেনা থাকলে হয়তো কমায় দেওয়া যাইতো। ভারতের গরু না আসে তে আমরা গরু ভালো দামে বিক্রি করতে পারবো। দর্শক, কুরবানির পশুর হাটের আরো খবর জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, হাটে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন? কোন সাইজের গরুর চাহিদা সবচেয়ে বেশি? এছাড়া দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন।
আফসানা, আমি আছি এই মুহূর্তে সাভার পৌরসভার একমাত্র গরুহাট রেডিও কলোনি মাঠে, এবং এখানে যেটি দেখছি যে সকালবেলা যে বৈরী আবহাওয়া ছিল, বৃষ্টি ছিল, তখন ক্রেতাদের সমাগমটা কম ছিল, এবং সেই সময় অন্তত যারা গরু নিয়ে এসেছে প্রত্যন্ত অঞ্চল থেকে তারা ওই বিষয়টি নিয়ে খুব চিন্তিত ছিল। তবে আমরা যেটি দেখেছি দুপুরের পর থেকে আবহাওয়াটা অনেকটা ভালো হয় এবং বৃষ্টি কম না হওয়ার কারণে ক্রেতারা হাটের সমাগম করছে, এবং ধীরে ধীরে এখানে হাটের যে গরুর পসরা নিয়ে বসেছে খামারিরা এবং বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত গরুর ব্যবসায়ীরা, তারা তাদের গরুগুলো যে ক্রেতা রয়েছে সেসব ক্রেতারা তাদের দরদাম করছে। তো সেই দরদামের মধ্যে দিয়ে আমরা যেটা দেখেছি যে আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, পাশাপাশি আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি। আমরা যেটি দেখেছি যে তারা যেটি বলেছেন, বিশেষ করে যারা বিক্রেতা রয়েছেন তারা যেটি বলছে যে ক্রেতারা আসছেন, দরদাম করছেন, তবে তারা যেটি বলছেন যে ক্রেতারা যেই দাম তারা চাচ্ছেন, ক্রেতারা সেই দামে গরু কিনতে নারাজ, তারা আরো দাম কম বলছেন। পাশাপাশি আমরা যদি ক্রেতাদের কথা বলি, তারা যেটি বলছেন যে বিক্রেতারা যে দাম চাচ্ছে সেটা আসলে দামটা একটু বেশি চাচ্ছে, বেশি দাম চাওয়ার কারণে তারা আসলে গরু কিনতে পারছে না। তো দুই ধরনের প্রতিক্রিয়া রয়েছে ক্রেতা বিক্রেতার মাঝে। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে রেডিও কলোনির যে মাঠের গরুর সমাগম, সেখানে প্রচুর গরু রয়েছে এবং সব ধরনের গরু এখানে রয়েছে। বিশেষ করে আমরা যদি বলি যে এখানে মাঝারি সাইজের গরু এবং ছোট সাইজের গরুর পাশাপাশি বড় সাইজের গরু রয়েছে। তবে আমরা যেটি দেখেছি যে তারা যেটি বলেছেন যে এখানে মাঝারি এবং ছোট সাইজের গরুর চাহিদাগুলো একটু বেশি, এবং এগুলোই ক্রেতারা আসলে দরদাম করছেন। পাশাপাশি বড় সাইজের গরুগুলো আসলে ক্রেতারা তাদের আয়ের মধ্যে যে আয় সে নির্ধারিত বাজেটের মধ্যে না থাকা আসলে তারা সেগুলো ধরছেন না। তো আমি যদি এই মুহূর্তে একজন ব্যাপারীর সাথে কথা বলি, কেমন সাড়া পাচ্ছেন এখানে? নিয়ম কারণ ভালো ছিল, কিন্তু বাজার তো ভালো পেলাম না। বেচা কেনার মধ্যে এমনই একটা কষ্টজনক ব্যাপার, গরুর দাম অর্ধেক নেই। অর্ধেকের থেকে মনে করেন দাম করলে তারা কোনো গ্রাহ্য করতেছে না, হয়তো আমাদের সাথে ক্রিটিসাইজ মেরে তারা চলে যাচ্ছে। তো আপনারা আপনি যেটা শুনছেন যে আসলে যারা গরু নিয়ে এসছে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, তারা যেটি বলছেন যে ক্রেতারা দাম বলছে না, এবং যে দাম বলছে তাদেরকে সেই দামে গরু বিক্রি করা তাদের সম্ভব হচ্ছে না। আপনাকে যদি আমি জানিয়ে রেখে, সাভার যে উপজেলার মধ্যে 12টি ইউনিয়ন রয়েছে এবং একটি পৌরসভা রয়েছে। এখানে মোট আপনার 15টি হাট রয়েছে এবং 15টি হাটে গরু বেচা কেনা চলছে। আমি যদি বলি যে সাভারে এবছর যে চাহিদা রয়েছে সেটি হচ্ছে যে সাভারে এবার 93,000 কোরবানি পশুর চাহিদা রয়েছে। পাশাপাশি আমি যদি বলি যে আমরা যেটি জেনেছি যে কৃষি আমরা পশু সম্পদ অফিস থেকে আমরা যেটি দেখেছি, ওনারা আমাদেরকে বলেছেন সাভারে মোট 15,000-এর কিছু বেশি গরু এখানে খামারিরা প্রস্তুত করেছেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, জেলা সংবাদের বাকি অংশ দেখতে থাকুন আরটিভির ফেসবুক পেজে। দর্শক, কুরবানির পশুর হাটের আরো খবর জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একরামুল হক সম্রাট। হাটে গরুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? হাটে বাহিরের কোনো গরু উঠেছে কিনা জানাবেন সে বিষয়ে। হ্যাঁ আফসানা, আপনি যেমনটি বলছেন, আসলে কুড়িগ্রামে আজকে কুড়িগ্রাম সারা দেশে আজ বাদ কালকে থেকে শুরু হচ্ছে পবিত্র ঈদুল আজহা। তো এখানকার ধর্মপ্রাণ মুসলমানরা যারা কোরবানি দিবেন, তারা গত 15 থেকে 20 দিন ধরে অনেক হাটে অনেকে গিয়ে তাদের পছন্দের পশু কেনার জন্য চেষ্টা করেছেন। তো আজকে একেবারে শেষ পর্যায়ে আমি দুটি হাট ঘুরে এসেছি, এখন আরেকটি হাটে এসেছি। তো কুড়িগ্রামে জেলা প্রাণী সম্পদ অফিস যেটি আমাকে জানিয়েছেন যে কুড়িগ্রামে স্থায়ীভাবে 29টি হাট বসেছে। তো এর মধ্যে অস্থায়ী হাট রয়েছে প্রায় 10টি। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুড়িগ্রামের একটি অস্থায়ী হাটে, যে হাটটি দুপুর 12টার দিকে শুরু হয়েছিল, কিন্তু আস্তে আস্তে দিন যত পেরিয়ে গেছে, আগামীকাল ঈদ হওয়ার কারণে অনেকেই তাদের পছন্দের পশু কিনতে পেরেছেন। তো আমরা শুরু থেকে যেটি দেখেছি, কুড়িগ্রামে কিন্তু এবার এই গরুর দাম যথেষ্ট কম ছিল। তো যারা ক্রেতা ছিলেন তারা স্বস্তির সাথে এই গরুগুলো কিনতে পেরেছেন, কিন্তু বিক্রেতাদের মধ্যে অস্বস্তি ছিল। তবে একটা ভালো খবর যেটি ছিল যে সাধারণত কুড়িগ্রাম জেলা সীমান্তবর্তী হওয়ার কারণে সীমান্ত থেকে পাড়ি দিয়ে ভারতীয় গরু প্রবেশ করে। এবারে কিন্তু
আমরা সেটি লক্ষ্য করিনি যে কুড়িগ্রামে কোনো ভারতীয় গরু প্রবেশ করেনি। ফলে খামারিরা এবং যারা চরাঞ্চলে গরু তাদের নিজস্ব এই ঈদকে কেন্দ্র করে লালন পালন করেছেন, তারা কিন্তু অত্যন্ত স্বস্তিতে তাদের লালন পালন করা গরুকে ইয়ে করতে পেরেছেন, বিক্রি করতে পেরেছেন কিংবা লাভবান হতে পেরেছেন। তো আমি একটা বিষয় বলি, এই হাটগুলোতে এবার প্রশাসনের যথেষ্ট নজরদারি আছে এখন পর্যন্ত। তো আমি একটু আগে কথা বলেছি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমানের সাথে। তিনি বলেছেন যে আজকে এখন এটা সন্ধ্যা পর্যন্ত চলবে কুড়িগ্রামের চিলমারি উপজেলা চিলমারি থানাহাট AU হাই স্কুল মাঠে। আর একটি হাট রয়েছে মোগলবাসা উচ্চ বিদ্যালয় মাঠে। তো সেগুলো সন্ধ্যা 7টা-8টা পর্যন্ত চলতে পারে। তো আমি যে অস্থায়ী হাটে এসেছি, এই হাটটিতে কিছুক্ষণ আগেই অনেকেই চলে গেছেন, কিছুটা ক্রেতা শূন্য হয়ে গেছে। তো মোটামুটি ভাবে এখানকার যারা ক্রেতা বিক্রেতা তাদের যতটুকু অস্থায়ী হাটে সময় দেওয়ার দিয়ে তারা এই মুহূর্তে হাট শেষের দিকে। তো আমি কুড়িগ্রামের হাটকে ঈদকে নিয়ে এই ছিল আমার কুড়িগ্রামের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে আমরা পটুয়াখালীতে চলে যাব। সেখানে পশুর হাটের আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুফতি সালাউদ্দিন। শেষ মুহূর্তে কুরবানির পশুর হাট জমে উঠেছে কিনা জানাবেন, এছাড়া বেচা কেনা কেমন দেখছেন? না, রাত পোহালে আমাদের ঈদ উল আজহা অনুষ্ঠিত হবে। এটা আমাদের মুসলমানদের সবচেয়ে বড় অনুষ্ঠান এবং আজকে অনুষ্ঠানে আমাদের শেষ পশু বেচা কেনার হাট। আমাদের পটুয়াখালী জেলার 127টি পশু হাট রয়েছেন। আজকে সবকটি স্পটে পশু বেচা কেনা হচ্ছে। আমি সকাল থেকে বেশ কয়েকটি হাটে ঘুরে দেখেছি, সেখানে হাটগুলোতে বেচা কেনা চলছিল, কিন্তু সকালের দিকে ঝড় বৃষ্টি হওয়ার এবং কালবৈশাখী হওয়ার কারণে সকালের দিকে বেচা কেনা বেশ কিছু সময় ব্যাহত ছিল এবং দুপুরের পর থেকে আবার রোদ ওঠার পরে আবার একটু বেচা কেনা ভালো হচ্ছে। এবং আজকে শেষ দিন হয় ক্রেতারা পশু কেনার জন্য যেমন চেষ্টা করছেন, আবার বিক্রেতারও তাদের দাম তারা অনেক বেশি দাম বিক্রির জন্য তারাও দাম ছাড়ে নাই, যার কারণে আজকে বেচা কিনা খুবই খারাপ অবস্থা ছিল। এখন বিকালের দিকে এসে বেচা কিনা মোটামুটি ভালোর দিকে যাচ্ছে এবং আজকে যেভাবে পারছে দাম দিয়ে তাদের গরু নিয়ে যাচ্ছে। আজকে যে জিনিসটি আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে আজকে 50,000 থেকে 1,40,000 পর্যন্ত এই মাপের গরুগুলি সবচেয়ে বেশি বেচা কিনা হয়েছেন। এবং আজকে আরো একটি জিনিস বিষয় হচ্ছে যে আবহাওয়ার যে ঝড় বৃষ্টি ছিল তার ভিতরে বেচা কিনা ব্যাহত হলো। মানুষের মধ্যে একটা স্বস্তির জায়গা আসছে যে দীর্ঘদিনে রোদ তাপের কারণে মানুষ অস্বস্তির কারণে বেচা কিনা ব্যাহত ছিল, সেটা আজকে অনেকটা স্বস্তির মধ্যে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই এই জায়গাটা অবস্থান করছিল। আর একটি বিষয় হচ্ছে যে আমাদের যে হাটগুলোতে আসলে যে বিক্রেতা এবং যে যারা গরু বেচা কিনা করেন, যারা কেনেন, তাদের ভিতরে যে খাজনার যে বিষয়টা রয়েছেন সেটা আমাদের দেখা যায় যে সরকারি যে একটা তালিকা থাকার কথা প্রত্যেকটা হাটে টানানো, সেই জায়গাটা আসলে আমরা কয়েকটি হাটে ঘুরে দেখেছি, আসলে এই জায়গাটা আমরা স্পষ্ট না। এটা আসলে প্রশাসনের কাছ থেকে এরকম কোনো উত্তর পাওয়া যায়নি সদুত্তর। আমরা এটা নিয়ে অনেক ক্রেতাদের অনেক ক্ষোভের জায়গা রয়েছেন। আপনারা এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। ঈদ এলেও কাটেনি রোহিঙ্গাদের দেশে ফেরার অনিশ্চয়তা। ডক্টর মোহাম্মদ ইউনূসের আশ্বাসের বাস্তব প্রতিফলন দেখতে পাননি শরণার্থীরা। চারদিকে যখন ঈদুল আজহার আনন্দ আর কোলাহল, কক্সবাজারের উখিয়া ও টেকনাফের কাঁটাতারের বেড়ায় এসে থমকে গেছে সেই উৎসবের আলো। আনন্দ আর উদযাপনের বদলে এই জনপদে এখন কেবলই দীর্ঘশ্বাস, অনিশ্চয়তা আর সীমাহীন বঞ্চনার হাহাকার। টেকনাফ সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। 2017 সালে মিয়ানমার জান্তা সরকারের নির্মম নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গারা উখিয়া ও টেকনাফের 33টি ক্যাম্পে গাদাগাদি করে বাস করছে। দিন দিন বাড়ছে সংকট, সেই সাথে বাড়ছে অপরাধ প্রবণতা। অথচ নিজ দেশে থাকতে এমন দুঃসময় পার করতে হয়নি তাদের। এবার কোরবানি ঈদকে ঘিরেও তাদের মনে চরম শঙ্কা। শরণার্থীরা জানান 2025 সালে রমজান মাসে ক্যাম্প পরিদর্শনকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের দ্রুত ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের আশ্বাস দিয়েছিলেন। একই বছরের 14 মার্চ জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে সাক্ষী রেখে স্বদেশে ফেরার ইঙ্গিত দেয়া হলেও 1 বছর পার হয়ে গেছে, কিন্তু সেই আশ্বাসের কোনো দৃশ্যমান প্রতিফলন আজও দেখতে পাননি তারা।
আর বিড়াই আর বাড়ি দাঁড়ান দৌলত কিন্তু সুইজান দিয়ে হলে যাই গই কুচি কুচি আর নদে মানে আর কেন যাই Ara que sulo na vari ba ara ti ba bunje na gara usha fangino dama ke sudiyo na vari ke sulo na vari সংশ্লিষ্টরা বলছেন ভাষান্তর সহ 34টি আশ্রয় কেন্দ্রে প্রকৃত রোহিঙ্গার সংখ্যা ইতোমধ্যেই 14 লাখ ছাড়িয়ে গেছে। আর ক্যাম্পে কষ্টে আছে রোহিঙ্গারা, সীমাবদ্ধতার কারণে সবখানে জুটেনি সহায়তা। আমাদের টেকনে বেরিয়েছে এবং আর আসতে আমরা কোনো সহায়তা আসে নাই, বুঝছেন? এত দূরে ক্যাম্প তো এদিকে আসতেছে না, এনজিও তাদের কষ্ট হয়, বিচ্ছিন্ন হয়, কেউ দিচ্ছে কিনা এই বই আমরা পাই না এখন। উৎসব জমি যেভাবে দেওয়া হচ্ছে পার্টিসিপেট করবে, এভাবে পার্টিসিপেট হবে, এদিকে 5টা ক্ষেত্রে আসছে না এখন। ডক্টর মোহাম্মদ ইউনুসের আশ্বাস আর আন্তর্জাতিক সম্প্রদায়ের সদিচ্ছা দ্রুত বাস্তবে রূপ পাবে, এমনটাই প্রত্যাশা এই ভাগ্য বিলম্বিত মানুষদের। লিওন আজাদ, RTV। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত, তাই এমপি, মন্ত্রী, প্রশাসন জনগণের কাছে দায়বদ্ধ বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার AJM জাহিদ হোসেন। দুপুরে দিনাজপুরের হাকিমপুরে দুস্থ অসহায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের চেক ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, 24 আগস্টের পরে অনেকের চেহারার পরিবর্তন হয়েছে, অনেক দামি দামি কাপড় চোপড় পরেন, তাই তাদের ইনকাম ট্যাক্সের ফাইল আছে কিনা বা কতদিন আগে খুলেছেন তা জানলে দেশের মানুষের কাছে সব পরিষ্কার হয়ে যাবে বলেও মন্তব্য করেন মন্ত্রী। 24 আগস্ট মাসের পরে 36 জুলাইয়ের পরে অনেকের বেশ চেহারার মধ্যে অনেক পরিবর্তন এসছে, অনেক দামি দামি কাপড় চাপড় পরেন। ওনাদেরও আমাদের জানার আগ্রহ, আমাদের তো বা ইনকাম ট্যাক্সের ফাইল আছে, আপনাদের ট্যাক্সের ফাইলটা কতদিন আগে খুলেছেন, ট্যাক্স ফাইলের কি অবস্থা, ওগুলো আয়নায় দয়া করে চেহারাগুলো দেখাবেন। দখল ও ভরাটে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানি ইউনিয়নের খালগুলো অস্তিত্বহীন হয়ে পড়েছে, অথচ একসময় এই খালের উপরে নির্ভরশীল ছিল কৃষি জমিতে সেচ এবং পানি নিষ্কাশন ব্যবস্থা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নিষ্ক্রিয়তা আর প্রভাবশালীদের আগ্রাসনে এসব খাল এখন মৃতপ্রায়। কুমিল্লা উত্তর প্রতিনিধি আবুল খায়েরের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভানি ইউনিয়নে 80-র দশকে ছিল না কোনো রাস্তা। স্থানীয়দের যোগাযোগের একমাত্র ভরসা ছিল নৌকা। এই ইউনিয়নে প্রায় 20টি খাল ছিল। এসব খালের মধ্যে অন্যতম ছিল ভানি মাদ্রাসা এলাকার খালটি, কিন্তু সময়ের সঙ্গে ইউনিয়নের প্রধান খালটি অস্তিত্বহীন হয়ে পড়েছে। খাল ভরাট করে গড়ে উঠেছে বাড়িঘর, দোকানপাট, যাতায়াতের রাস্তা। এই খালটার মধ্যে বিরাট নৌকা যাইতো, আর ওহন এই যে সাইডুকাল দিয়ে বইরা খালে নাই। খালগুলো বিভিন্ন প্রভাবশালী লোকদের দখল করে ফেলে এবং ভরাট হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, দখলের কারণে বর্ষা মৌসুমে 600 বিঘা জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি উঠে বাড়িঘরে, এমনকি কৃষি জমিতে সেচ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। বর্ষা মৌসুমে একেবারে পানি সরে না, আমাদের ফসলাদি বাড়িঘর পানি জমে একবারে পানির নিচে চলে যায়। এই খালগুলো যদি খনন করে দেয় আমাদের কৃষকের অনেক উপকার হবে, জনগণের অনেক উপকার হবে। এদিকে ভানি খাল দখল নিয়ে লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনওর। খাল দখল করে খাল ভরাট করার বিভিন্ন অভিযোগ পাওয়া যাচ্ছে, আমরা সেগুলো লিস্ট করে দখলদারদেরকে উচ্ছেদের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। বেদখল খাল উদ্ধারে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। নাদিরা সুলতানা, RTV। সরকারের উন্নয়নমূলক কাজে অনিয়ম বা দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুরে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য ক্যাম্পাস এলাকা পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দেশে দ্রুত কৃষি জমি কমে যাচ্ছে, যা ভবিষ্যতের জন্য উদ্বেগজনক। উন্নয়নের নামে যেন আবাদি জমি নষ্ট না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী। আমরা যতটা পারি আমরা কৃষি জমিকে আপনার নষ্ট করব না, আমরা উপরের দিকে যাওয়ার চেষ্টা করব এবং সেটা অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে, কারণ বাংলাদেশের কৃষি জমি অত দ্রুত কমে আসছে, যেটা দেশের জন্য ভালো হবে না। সেই কারণে আমরা চেষ্টা করব যাতে করে সব দিক রক্ষা করে কাজটা করা যায়। চাঁদাবাজি জাতীয় নাগরিক পার্টির আয়ের প্রধান উৎস বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান।
দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। জামায়াত কখনো দেশের ক্ষমতায় আসতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। কয়েক লাখ টাকায় রাজধানীর রূপায়ণে এনসিপির অফিস ভাড়া নেয়ার আয়ের উৎসও জানতে চান তিনি। তার কাছ থেকে বেয়াদবি শিখছেন, অন্যথায় তার পাশে 40 লাখ টাকা সার্জিস আলমকে দেওয়ার জন্য একজনের কাছে দিয়ে গিয়েছিল। পরবর্তীতে সেই নারীর অডিও আমরা শুনেছি কিভাবে এনসিপি চাঁদাবাজি করছে। আজকে এনসিপির আর্থিক উৎস হলো চাঁদাবাজি। এনি ভাই তিনি কুরবানি দিচ্ছেন, টাকা কোথায় পেয়েছেন সেই প্রশ্ন করছেন। এনসিপি রূপায়ণ কার্যালয়ের ওই যে লাখ লাখ টাকা ভাড়া দিচ্ছে, সেই টাকা কই পাচ্ছে? পাবনা, কিশোরগঞ্জ, বরিশাল ও সাভারে পৃথক ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্মরত লাতিপভ ভিল নামে এক রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কাল রাতে ঈশ্বরদীর গ্রিন সিটি আবাসিক এলাকার একটি ভবন থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এদিকে কিশোরগঞ্জের মিঠামইনে ঘোড়া উত্তরা নদীতে মাছ ধরার সময় দুর্বৃত্তদের হামলায় সাইদুর রহমান নামের এক যুবক নিহত হয়েছেন। এছাড়া বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের পুকুর থেকে নিখোঁজ 2 শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। অন্যদিকে ঢাকার সাভারে কুরবানির পশুর হাটে গরু বাঁধা নিয়ে বিরোধের জেরে হাট কর্তৃপক্ষের মারধরে শহীদুল্লাহ কায়সার নামের এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক ও ট্রেন দুর্ঘটনায় 4 জন নিহত এবং অন্তত 7 জন আহত হয়েছেন। সকালে যশোরের 5 বাড়িয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক নারী এবং চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া নাটোরের নলডাঙ্গায় ট্রেনের পিচ্ছিল ছাদ থেকে পড়ে এক যাত্রী নিহত ও 1 জন আহত হয়েছেন। এদিকে নরসিংদীর পলাশে সিএনজি চাপায় এক স্কুল ছাত্র এবং জামালপুরে বাস চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। অন্যদিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস পিকআপের সংঘর্ষ এবং মোটরসাইকেল দুর্ঘটনায় শিশুসহ অন্তত 6 জন আহত হয়েছেন। ফরিদপুরের সদরপুরে প্রবল ঝড়ে গাছের নিচে চাপা পড়ে জিয়াউর রহমান জিয়া নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া তীব্র দাবদাহের পর অবশেষে পটুয়াখালীর রাঙাবালিতে দেখা মিলেছে ঝড় বৃষ্টির। কালবৈশাখী তাণ্ডবে ভোলার মেঘনা নদীতে সৃষ্টি হয়েছিল চরম আতঙ্ক। লক্ষ্মীপুর থেকে 5 শতাধিক যাত্রী নিয়ে ছেড়ে আসা সি ট্রাক সাঙ্গু সকাল 9:15 থেকে 10:30 পর্যন্ত টানা ঘূর্ণিঝড়ের কবলে পড়ে। এদিকে ফরিদপুরের ভাঙ্গায় কালবৈশাখী ঝড়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাছের ডাল ভেঙে পাশের একটি ভবনের ছাদ সহ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝালকাঠিতে ঝড়ো বাতাসে বিভিন্ন স্থানে গাছ উপড়ে ঘর বাড়ি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ছিঁড়ে গেছে বৈদ্যুতিক তার। পটুয়াখালীর উপর দিয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টি হয়েছে। বেলা 12:15টার দিকে কালবৈশাখী ঝড় হয়। দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধন সহ আরও ঘটনার খবর জানাচ্ছেন সাকিব আল হাসান। বাগেরহাটের মোংলা পৌর শহরের জলাবদ্ধতা নিরসনে সরকারি ঠাকুরানী খালের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। নোয়াখালীর সোনাইমুড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। ঠাকুরগাঁওয়ে ফিটনেস ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দূরপাল্লার 5টি পরিবহনকে 25,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মাগুরায় বিজিএফের চালের পরিবর্তে টাকা বিতরণের অভিযোগ উঠেছে মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইসমাইল হোসেনের বিরুদ্ধে। জনপ্রতি বরাদ্দের 10 কেজি চালের পরিবর্তে দেওয়া হয়েছে 300 টাকা। নারায়ণগঞ্জে জুলাই আন্দোলনে 24 জন শহীদ পরিবারের মাঝে কোরবানির জন্য খাসি অনুদান করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে স্লোগানকে সামনে রেখে নাটোর সদর উপজেলার তেবাড়িয়া এলাকায় মাদক ব্যবসা ও জোয়ার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে লবণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সাকিব আল হাসান, RTV।
দর্শক, জেলা সংবাদ এ পর্যন্তই। সন্ধ্যার সংবাদ 7:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।